এক হাঁড়ি গল্প। এক হাঁড়ি গল্প। এক হাঁড়ি গল্পে আজকের অডিও স্টোরি বিরিয়ানি বৃত্তান্ত। কাহিনী শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আলেকজান্ডার সম্পর্কে কিছু জানা আছে আপনার? তা জানা থাকবে না কেন, সবাই যা জানে। মস্ত বীর, দিগ্বিজয়ী। আমিও তাই শুনেছি বটে। তা হঠাৎ আলেকজান্ডারের কথা উঠছে কেন? না, আসলে আমি বিরিয়ানির কথা ভাবছিলাম। ভাবতে গিয়েই হঠাৎ আলেকজান্ডারের কথা মনে এলো। বিরিয়ানির সঙ্গে আলেকজান্ডারের সম্পর্ক? না, এমনিতে কোনো সম্পর্ক নেই। আলেকজান্ডার হলেন আলেকজান্ডার, আর বিরিয়ানি হলো বিরিয়ানি। তাহলে? না, মানে কথাটা হলো ওই দিগ্বিজয়ী নিয়ে। আপনি লক্ষ্য করেছেন আজকাল বিরিয়ানির ভীষণ পপুলারিটি হয়েছে। আগে জিনিসটার নাম শোনা যেত বটে, কিন্তু এমন হট ফেভারিট ছিল না। কিন্তু এখন দেখুন, যাকেই জিজ্ঞেস করবেন সেই বলবে তার প্রথম পছন্দ বিরিয়ানি। তা বটে। তাই বলছিলাম, বিরিয়ানির সঙ্গে আলেকজান্ডারের বেশ মিল। দুজনেই দিগ্বিজয়ী। এই আমি যে ওই শুভঙ্কর পল্লীর মতো একটা আধা গরিব পাড়ায় থাকি, সেখানেও দেখেছি একটা বেশ ঝাঁ চকচকে বিরিয়ানি আর কষা মাংসের ঘ্যামা রেস্টুরেন্ট বানিয়েছে। আর কি বিক্রি মশাই! সন্ধ্যের পর তো লাইন পড়ে যায়। আজকাল বিরিয়ানি নিয়ে একটা পাগলামি চলছে বটে। আরে সেটাই তো বিপদ। বিপদ? কিসের বিপদ মশাই? হ্যাঁ, হেলথ হ্যাজার্ডের কথা বলছেন নাকি? তা সে তো সব খাবারেই আছে অল্প বিস্তর। ডাক্তার আর ডায়েটিশিয়ানরা তো আজকাল সব মুখরোচক খাবারেই আপত্তি তোলেন। শুধু সবজি খাও। মানছি যে ওই কোলেস্টেরল, ফ্যাট এসব সমস্যা বাঙালির আছে, কিন্তু বুঝে শুনে এক আধ দিন খেলে বিপদের কোনো ভয় নেই। সেই দিক দিয়ে নয়, বিপদ হয়েছে আমার পাড়ার কুকুরদের নিয়ে। কুকুরদের? তাদের আবার কি বিপদ? পাড়ার কুকুরদের সঙ্গে আমার বেশ ভাবসাব আছে, বুঝলেন। আমি তাদের সঙ্গে একটু বেশ মেলামেশা করি। এই বাসি পাউরুটি, বিস্কুট এসব খাওয়াই। আর তারাও আমাকে মোটামুটি পছন্দ করে, জানেন। সাধারণ রাস্তার কুকুরদের নাম টাম থাকে না, নাম দেওয়ার তেমন গরজি বা কার আছে বলুন। তারা তো আর পেয়ারের পোষা কুকুর নয়। তাই আমি তাদের নানা রকম নাম দিয়েছি। লালু, কালুয়া, ভোলা, পদ্ম, চিতে, এই সব আর কি। নাম ধরে ডাকলে তারা খুব বুঝতে পারে। ওই বিরিয়ানি আর কষা মাংসের দোকানটা খোলার পর থেকেই দেখছি যে একদিন দলের মধ্যে কালুয়া নেই। নেই তো নেই, একেবারেই নেই। তার 4 দিন পর ভোলাকে আর খুঁজে পাওয়া গেল না। কিছুদিন যেতেই লালু হাওয়া। তা তারা গেল কোথায়? সেটাই তো প্রশ্ন। ব্যাপারটা খুব গোলমেলে। আপনি কি ওই রেস্টুরেন্ট খোলার সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র পাচ্ছেন? ওই তো বললাম, ব্যাপারটা খুব রহস্যময়। আপনি কি কখনো বিরিয়ানি খেয়েছেন? তা খাবো না কেন? বিরিয়ানি অতি সুস্বাদু জিনিস। আমিও তাই শুনেছি, জানেন। বিরিয়ানি অতি সুস্বাদু জিনিস। কেন, আপনি কখনো বিরিয়ানি খাননি? আমি অঙ্কে খুব কাঁচা ছিলাম, বুঝলেন। অঙ্কে কাঁচা? তা সে তো আমিও ছিলাম। আর অঙ্কে কাঁচা বলেই তো আমার ইঞ্জিনিয়ারিংয়ে যাওয়াটা হলো না। তা অঙ্কের সঙ্গে বিরিয়ানির সম্পর্ক কি? না, ওই একবার যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমার কালু মামা বলেছিল, এবারে ফাইনাল পরীক্ষায় যদি অঙ্কে 90-এর ওপর পাই তাহলে আমাকে বিরিয়ানি খাওয়াবে। তা কত পেয়েছিলেন?
খুব চেষ্টা করেছিলাম মশাই, জানেন। সেবার অবশ্য সবচেয়ে বেশি নম্বরই পেয়েছিলাম, 62। কিন্তু বিরিয়ানির জন্য তা যথেষ্ট ছিল না। 62, 62 তো কিছু খারাপ নম্বর নয় মশাই। আরে মশাই, ঘরে ঘরে তো আর আইনস্টাইন জন্মাবে না। সে তো ঠিকই, কিন্তু সে কথা কে বোঝে বলুন। তবে মাধ্যমিকে কিন্তু আমি অঙ্কে 100 পেয়েছিলাম। হ্যাঁ, বলেন কি? তাহলে তো বিরিয়ানির চৌকা ডিঙিয়ে গিয়েছিলেন। আপনার কালু মামা তাতেও খাওয়ালেন না? দুঃখের বিষয়, কালু মামা তখন মৃত্যুশয্যায়, ক্যান্সার, শেষ দিক। বিরিয়ানির কথাটা তাই আর তোলা হয়নি। আমি আর আমার বিধবা মা তো মামার বাড়িতে আশ্রিত ছিলাম। ওহো, আপনার জীবনটা কি দুঃখের নাকি মশাই? এই ব্যাপারটা বলা কঠিন, জানেন। দুঃখের কিনা তা নির্ভর করছে দুঃখ বোধের ওপর। যদি আপনার দুঃখের বোধ ভোঁতা হয়ে গিয়ে থাকে, তাহলে আপনাকে দুঃখ দেবে কে? এটা তো বেড়ে বলেছেন মশাই। হ্যাঁ, ব্যাপারটা তাই। নইলে ভিখিরির ছেলে কি হাসতে পারে? হ্যাঁ। তা সে যাকগে, কথা হচ্ছিল বিরিয়ানি নিয়ে। হ্যাঁ, বিরিয়ানি নিয়ে কথা হচ্ছিল। আপনার কালু মামা মারা যাওয়ায় আপনার আর বিরিয়ানি খাওয়া হলো না, তাই তো? কি করে হবে বলুন? কালু মামার জন্যই আমরা, মানে আমি আর মা, অতি কষ্টে মামা বাড়িতে আশ্রয় পেয়েছিলুম। কালু মামা মারা যাওয়ার পর আমার অন্য মামারা আমাদের বাড়ি থেকে একরকম তাড়িয়ে দেয়। বলেন কি মশাই? তাদের দোষ দেওয়া যায় না, তাদের অবস্থাও তো ভালো ছিল না। একেবারে পথে বসতে হলো। তা তো বটেই। তবে ভাগ্য আমাদের খুব ভালো, জানেন। মা একটা বাড়িতে রাঁধুনির কাজ পেয়ে যায়, আমরা একটা বস্তির ঘরে উঠে যাই। আপনার তো বেশ লড়াকু জীবন মশাই। তা বলতে পারেন। তবে একটা লড়াই যে লড়ছি, সেটা তখন কিন্তু বুঝতে পারতাম না। আর পড়াশোনা? হ্যাঁ, সেটা ভারী কঠিন হয়ে দাঁড়ালো, জানেন। আমি বজবজ লাইনে লজেন্স ফ্রি করতাম, হাতে সময় বড্ড কমে গেল। আর বেশ রিস্কি জব সেটা, এটাও মানতে হবে। ও কিছু নয়, অভ্যেস হয়ে যায়, জানেন। ফেরিওয়ালা হওয়ার ফলে আমার হাত পা বেশ সচল আর পোক্তও তো হলো। রোজগার অবশ্য সামান্যই হতো, কিন্তু পরিশ্রম বড্ড বেশি হতো। রাত জেগে পড়তে পারতাম না। তাহলে কি ওখানেই পড়াশোনার রীতি? তাই হতো। তবে একটা বাইরের কলেজে নাম লেখানো ছিল বলে একটা ক্ষীণ সূত্র তখনও লেখাপড়ার সঙ্গে টিকে ছিল। আর একটা জিনিসও আমার ছিল, সেটা হলো আমার মা। ওই মায়ের তাগিদেই পড়াশুনো করতে হতো। মাই একদিন বলল, আর লজেন্স ফ্রি করতে হবে না, তোর জন্য 2টো টিউশনি জোগাড় করেছি, 500 দেবে। মোটে 500? তখন 500 মানে 5000। এক একটা অ্যাঙ্গেল থেকে 500 টাকাকে এক এক রকম ভ্যালু মনে হয়, জানেন। একজন জুতো পাতির শোয়ালার কাছে 500 টাকার যে বাজার দর, একজন মুদির কাছে তার চেয়ে কম। আবার একজন আইএস অফিসারের বউয়ের কাছে আরও কম, একজন ঠিকে জিয়ের কাছে আবার অনেক টাকা। ব্যাপারটা বোঝা গেল? বেশ বুঝতে পারছি, ভেরি লজিক্যাল। তাই ওই 500কে আমার কম মনে হয়নি, জানেন। কম ছিল না। তখন 500 টাকার বেশ দম ছিল মশাই। দাম নয় কিন্তু, দম। কিন্তু কথাটা হচ্ছিল বিরিয়ানি নিয়ে। তা তো বটেই, আমাদের বিরিয়ানি নিয়েই কথা হচ্ছিল। আপনার মতো একজন ইয়ং ম্যান আজও বিরিয়ানি খায়নি জেনে আমার ভারী অবাক লাগছে। খাওয়া দাওয়ার ওই তো বয়স। আমাদের মতো 50 পেরোনো লোকের পক্ষে খাওয়া দাওয়াটা বিপজ্জনক বটে, কিন্তু আপনার বয়সে তো তা নয়। গরিবরাও কিন্তু কখনো কখনো বিরিয়ানি খেয়ে ফেলে। তার বলতে
সেই সুযোগ আমারও একবার হয়েছিল জানেন। ওই আমার এক সহপাঠিনী বান্ধবী শ্রীপর্ণা, তার বিয়েতে আমায় নেমন্তন্ন করেছিল। বিয়ের মেনুতে হায়দ্রাবাদি বিরিয়ানি থাকবে বলে শুনেছিলাম, কিন্তু কপালে না থাকলে যা হয়, টিউশনি সেরে যেতে একটু দেরি করে ফেলেছিলাম। যেতেই শ্রীপর্ণা খুব বকাঝকা করলো, এত দেরি করে এলি কেন? তারপর জানা গেল বিরিয়ানিটা দারুণ ভালো হওয়ায় সবাই চেটেপুটে খেয়ে নিয়েছে। আর বিরিয়ানি নাকি তাড়াহুড়ো করে বানিয়েও দেওয়া যায় না, সময় লাগে। অগত্যা গুচ্ছে রাধাবল্লভী দিয়ে ভোজ সেরে ফিরতে হলো। স্যাড মশাই, খুব স্যাড। বিরিয়ানি তো দেখছি আপনার সঙ্গে লুকোচুরি খেলছে। এইটে বড় ভালো বলেছেন, লুকোচুরি। এই আমার মতো ছেলে ছোকরাদের জীবনে নানা ধরনের লুকোচুরি খেলা আছে জানেন। এত জিনিস আমাদের সঙ্গে লুকোচুরি খেলে হিসেব রাখাই মুশকিল। শুধু বিরিয়ানি কেন, চাকরি, টিউশনি, বাজার দর সব কিছুই লুকোচুরি খেলছে। আচ্ছা, আপনি কোথায় বাজার করেন বলুন তো? বেশিরভাগই হয় লেক মার্কেট নয় গড়িয়াহাটে। আপনার হাতে যে মোবাইলটা রয়েছে তাতে কামড়ানো আপেলের ছাপ দেখেই বুঝেছি আপনি পয়সাওয়ালা লোক। না না, পয়সাওয়ালা বলা যাবে না। এই মোবাইলটা আমাকে আমার বড় জামাই দিয়েছে। যার পয়সাওয়ালা জামাই আছে সে কি কম? হ্যাঁ, সে কি সামান্য মানুষ? আরে না না, ওটা আপনার ভুল ধারণা। আমি নিতান্তই মধ্যবিত্ত। কিন্তু বাজারের কথা উঠছে কেন? হ্যাঁ, কথাটা বিরিয়ানি নিয়েই। আপনি যদি বোর না হন তাহলে বলি। আরে বলুন বলুন। আমার এক ছাত্রী ছিল কসবায়, বিরাট বড় লোকের মেয়ে। আর সে যে বড় লোকের মেয়ে এটা সে অল্প বয়সেই বুঝে গিয়েছিল। দুঃখের বিষয়, মেয়েটা সুন্দর নয়, মোটা, মুখশ্রী লাবণ্যহীন, অনাকর্ষক, লেখাপড়ায় একদম ভালো নয়, তার উপর একটু অহংকারী। লেখাপড়ায় মন দেওয়ার কথা বললেই সে মাঝে মাঝে বলে ফেলতো, বেশি লেখাপড়া করে কি হবে বলুন তো, আমার তো আর আমেরিকা বা অস্ট্রেলিয়ায় বিয়ে হয়ে যাবে। এদেশে ডিগ্রির দাম সেখানে কী বা আছে? আমি তাকে একদিন জিজ্ঞেস করেছিলাম, তোমার কি বিয়ে ঠিক হয়ে গেছে? তখন বলল, এখনও ফাইনাল হয়নি, তবে অনেক প্রপোজাল আসছে তো সব বাইরে থেকে। বুঝেছিলাম একে পড়ানো বৃথা, কিন্তু পড়ানোর জন্য তারা আমাকে অনেক বেতন দেয়, আমার কাজ তো আমাকে করতেই হবে। তা তো ঠিকই, তা তো ঠিকই। তারা কি খুব বড় লোক নাকি মশাই? আপনার অ্যাঙ্গেল থেকে বিচার করলে একরকম, আমার অ্যাঙ্গেল থেকে বিচার করলে অন্যরকম। তা তো বটেই। তারা কতটা বড় লোক তার পরিষ্কার ধারণা আমার নেই জানেন। তবে একবার ওই মানে ছোট বাইরে পাওয়ায় আমাকে তাদের বাথরুমে যেতে হয়েছিল। এক উর্দি পরা বেয়ারা পথ দেখিয়ে যে ঘরটায় আমাকে ছেড়ে দিয়েছিল তার ভেতর ঢুকে আমি হকচকিয়ে গিয়েছিলুম। বাথরুম যে এরকম হল ঘরের মতো বড় হতে পারে তার কোনো ধারণাই আমার ছিল না। অন্য সব ঘরের মতো মেঝেতে নকশাদার কার্পেট পাতা, একটা দেওয়ালের পুরোটাই আয়না, কত রকমের আলো, কাঁচে ঘেরা জাকুজি না নিকুচি, সে এক বিশাল ব্যাপার। একটা বিশাল কাঁচের তাকে হাজারো শিশি বোতল, যেমন কমোড তেমন বেসিন, তেমন রকমারি জলের ট্যাপ। ওরকম একটা খেমা জায়গায় লোকে কি করে যে ছোট বা বড় বাইরে করতে পারে আমার কিছুতেই মাথায় এলো না। থতমত খেয়ে আমার হিসি সেই যে আটকে গেল মশাই, সে হিসি আর পরবর্তী 1 ঘন্টায় বেরোয়নি। পরে ও বাড়ি থেকে বেরিয়ে রাস্তার ধারে আমি গরিবের মতো আরামে ছোট বাইরেকে মুক্তি দিই। তাহলে বলতে হবে তারা বেজায় বড় লোক। কথাটা কিন্তু হচ্ছিল বিরিয়ানি নিয়ে। বটেই তো, কথাটা তো বিরিয়ানি নিয়েই তো। তারপর কি হলো জানেন? তারপর আপনার এই কামড়ানো আপেলের ছাপাওয়ালা মোবাইলটা দেখে আমার বলতে লজ্জা করছে। আমারও না একটা মোবাইল আছে, যদিও সেটা বেজায় সস্তা জিনিস, তবে কথা টথা বলা যায়। আরে মশাই, আপনি কি ভাবছেন আমি আমার এই দামি মোবাইল দিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং বা নেট ব্যাংকিং করি?
আমারও দৌড়ই কথা টতা বলা পর্যন্ত। এই ফোনের হাজারো ফিচার আছে জানেন, তার 99 ভাগই আমি জানি না। নিন শুরু করুন তো। হ্যাঁ, যা বলছিলাম, তা একদিন সকালের দিকে হঠাৎ আমার মোবাইলে সেই বড়লোক ছাত্রী সোহিনীর একটা ফোন এলো। বলল, আপনার সঙ্গে আমার ভীষণ জরুরি একটা দরকার। বললাম, বলো। সে বললে, ফোনে নয়, আজ সন্ধেবেলা আমার সঙ্গে পার্ক স্ট্রিটে দেখা করতে পারবেন? আমি তো অবাক, পার্ক স্ট্রিটে দেখা করতে চাই কেন? কিন্তু চটাতেও পাচ্ছি নে, বড়লোক ক্লায়েন্ট। ভয় ভয় বললাম, আমার যে টিউশনি আছে। ভারী ঝাঁঝালো গলায় বলল, একদিন টিউশনি না করলে কিছু হবে না, আমার দরকারটা খুব জরুরি। সে একটা রেস্টুরেন্টের নাম আমায় বলল আর সময়টা বলে লাইন কেটে দিল। অনেকক্ষণ বুঝতে পারলাম না এটা অনুরোধ না আদেশ। তবে কিনা আমাদের শ্রেণীদের লোকেদের কাছে ও দুটোই সমান, অনুরোধটাও আদেশই দাঁড়ায়। তা গেলেন সেখানে? উপায় কি বলুন, মাসে 1000-5 টাকা দেয়, ঘাড়ে কটা মাথা যে যাব না। তা গিয়ে দেখি খুব ঝলমলে সাজ করে একা একটা টেবিলে বসে আছে, রিজার্ভ করা টেবিল, যাতে আর কেউ এসে ঝুপ করে বসে পড়তে না পারে। আমি কাছে গিয়ে উল্টো দিকের চেয়ারে বসতে যাচ্ছিলাম, সোহিনী ইশারায় ওর পাশে বসতে বলল। বসেই বুঝতে পারলাম গায়ে নানা বিদেশি পারফিউম মেখে এসেছে, বোধহয় বিউটি পার্লারেও কিছু পরিচর্যা করেছে। মেয়েটা লেখাপড়ায় ভালো না হলেও ইংলিশ মিডিয়ামে পড়ে বলে ফুরফুরে ইংরেজি বলতে পারে। বাবার সঙ্গে কয়েকবার বিদেশেও ঘুরে এসেছে। তাহলে তো ফেলনা মেয়ে নয় মশাই। না, খেলনা হতে যাবে কেন? বাপের আদরের মেয়ে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, ইংরেজি বলে, আর কি চাই? তো সে সোহিনী জিজ্ঞেস করলো, কি খাবেন? আপনি কি বললেন বিরিয়ানি? না, তখন আমার বুকটা না একটু ধরফট করছিল। আগে আমি খানিকটা জল খেয়ে নিয়ে বললাম, খাওয়ার কথা পরে ভাবা যাবে, আপনি মানে জরুরি কথাটা কি? সে আমার দিকে অদ্ভুতভাবে তাকালো। সেটাকে কটাক্ষ বলা যায় কি না জানি না। আপনি কি জানেন কটাক্ষ ঠিক কাকে বলে? না মশাই, গিন্নিকে জিজ্ঞেস করতে পারি, তবে তিনিও জানেন বলে মনে হয় না। আচ্ছা, মানে প্রেমপূর্ণ চাহিনী বলা যায় কি? বাহ, এটাতে বেশ লাক্সাই মানে পাওয়া গেছে। কামনামতি দৃষ্টি, এই কথাটাও ভেবে দেখতে পারেন। তা এটাও খারাপ নয় জানেন। আসলে মনে যাই হোক, ব্যাপারটা হরে ধরে তো তাই দাঁড়াচ্ছে। তবে ট্র্যাজেডিটা হলো, কটাক্ষ ব্যাপারটা বোধহয় সোহিনীর ফেস কাটিংয়ের সঙ্গে তেমন মানানসই নয়। আরও একটা ব্যাপার হলো, খুব বেশি মেকআপ করলে না তা ফুঁড়ে কটাক্ষটা বেরিয়ে আসতে পারে না। তাহলে বলছেন কটাক্ষ তীরটা টার্গেটে লাগেনি? সেটা তখনই বোঝা যায়নি। মেয়েটা না সেরি খাচ্ছিল, আমাকে বলল, আপনি বরং একটু হুইস্কি নিন। নিলেন? হুইস্কি দামি জিনিস শুনেছি, আর নিজের পয়সা যখন খরচা হচ্ছে না, তখন ভাবলাম খেয়েই ফেলি। কিন্তু হঠাৎ মনে পড়ল, রাত 9টায় পাড়ার একটা ছেলেকে পড়াতে যেতে হবে, তারপর রাতে মায়ের মুখোমুখি হতে হবে। আমরা বেশিরভাগই মরালিস্ট বাই কম্পালশন। তাই বললাম, না, আমি একটা সফট ড্রিঙ্ক নিতে পারি। সোহিনী হঠাৎ জিজ্ঞেস করল, আজ আপনাকে কেন ডেকেছি তা গেস করতে পারেন? আমি বললাম, না তো। সে কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বলল, আমি যদি আপনাকে বিয়ে করতে চাই। বলেন কি মশাই, এ তো বেশ মাখো মাখো ব্যাপার। কোনো কোনো অ্যাঙ্গেল থেকে সেরকম মনে হতে পারে বটে, তবে আমার অ্যাঙ্গেল থেকেই বিবাহ প্রস্তাবটা ছিল বিনা মেঘে বজ্রাঘাতের মতো। তাই প্রথমে আমার হাত থেকে জলের গ্লাস চলকে বেশ খানিকটা জল পড়ে প্যান্ট জামা ভিজে গেল। গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। বেশ কিছুক্ষণ পর একটা আওয়াজ বেরোলো বটে, তবে সেটা অনেকটা ব্যাঙের ডাকের মতো। অবশ্য আমার জবাবের কোনো তোয়াক্কা সোহিনী করছিলও না।
সে ধরেই নিয়েছিল এরকম প্রস্তাব শুনে আপ্লুত হয়ে আমি আহ্লাদে বোবা হয়ে গেছি। তার অ্যাঙ্গেল থেকে এ তো একটা সাবস্ট্যান্ডার্ড যুবককে রাজকন্যা সহ পুরো রাজত্বের অফার। সে সেরি খেতে খেতেই বলল, আমি পরশু রাতে স্বপ্ন দেখেছি আমি হনিমুন করতে ফ্লোরিডা গিয়েছি, সঙ্গে আপনিও আছেন আমার হাজব্যান্ড হিসাবে। খুব ডিস্টার্বিং স্বপ্ন। ঘুম ভেঙে উঠে আমার খুব রাগ হচ্ছিল, কিন্তু তারপর সারাদিন ভেবে দেখলাম হোয়াই নট, ইউ মে বি এ নোবডি, বাট এ নোবডি উইথ সাম হেল্প মি টার্ন আউট টু বি এ বিগ গাই। তা আপনি কি করলেন মশাই? রাজি হলেন? তার আগে একটু বিরিয়ানির কথাটা বলে নেওয়া ভালো নয় কি? আফটার অল আমাদের কথাটা হচ্ছিল বিরিয়ানি নিয়েই। হ্যাঁ, তাও বটে, কথা হচ্ছিল বিরিয়ানি নিয়ে। তা এই গল্পে বিরিয়ানির ভূমিকাটা কি? ঠিক ওই টেন্স মুহূর্তেই বিরিয়ানির প্লেট এলো কি না। বাহ, তাহলে তো হয়েই গেল মধুরেণ সমাপয়েত। যা বলেছেন, বিরিয়ানির গন্ধটাও ছেড়েছিল বলো ভালো, আর খিদেটাও পেয়েছিল বেশ। আর বিবাহ প্রস্তাবটা? তা সেটাই বা কম কি? বড় লোকের একমাত্র ওয়ারিশান, রাজকন্যা না হোক একজন মহিলা তো, পিছনে পেখমের মতো ঐশ্বর্য, রাজি হওয়াটা উচিত ছিল, কি বলেন? সর্বনাশ, রাজি হননি নাকি? ওই তো বললাম, আমাদের ওই দোনোমনো আগুপিছু নানা কথা মাথায় এসে এমন ভূতের নৃত্য শুরু করে দেয় যে সুস্থির মাথায় বিবেচকের মতো সিদ্ধান্ত নেওয়া ভারী শক্ত হয়ে দাঁড়ায়। আমি নিজে থেকে কিছু বলেছি বলে আমার মনেও হয় না, কিন্তু আমার ওই মুখ দেখে বেরিয়ে গেল, যা তা হয় নাকি, তুমি কি পাগল? সোহিনী হাঁ করে ভীষণ অবাক হয়ে আমার দিকে চেয়ে রইল, তারপর অদ্ভুত কঠিন গলায় বলল, ইজ ইট আ রিফিউজাল? ফের আমার মুখ থেকে বন্দুকের গুলির মতো একটা কথা আমার পারমিশন না নিয়েই বেরিয়ে গেল, অফকোর্স ইট ইজ 100% রিফিউজাল। আহা, এটা কি করলে ইয়াং ম্যান? এমন একটা হটকারিতা কি আপনাকে মানায়? হ্যাঁ, না হয় মেয়েটা সুন্দর নয়, না হয় মেয়েটা একটু মানে আদুরে, না হয় একটু নষ্টভ্রষ্ট, তা বলে হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে আছে? সুন্দর কুচ্ছিত তো চামড়াটুকু, তার বেশি আর কি? আমি যে শ্রেণীতে বিলং করি সেখানে সুন্দর কুৎসিত বাঁচাবাচি হয় না, বুঝলেন? আমাদের নিচের তলায় আমরা সবাই হলাম ঝর্তি পড়তি মাল, না কুচু হলে আমাদের বিপদ। আমার কি মনে হয় জানেন, নাটক থিয়েটারে যেমন প্রম্পটার থাকে না, এটাও সেরকম একটা প্রম্পটার ব্যাটার কাজ। সেটা কীরকম? প্রম্পটার যেমন একটা উঁচু গলায় কথা বলে ফেললে দর্শক শুনতে পেয়ে যায়, এটাও সেরকম একটা ব্যাপার। ওই বিচ্ছিরি কথাগুলো মোটেই আমার বলা নয়, আমার ভেতর থেকে বিবেক বা ওই বিবেচক বা ওই জাতীয় কেউ আমাকে কথাটা প্রম্পট করেছিল, আর মেয়েটা সেটা শুনতে পায়। না 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 না, এভাবে মেয়েটাকে অপমান করা আপনার মোটেই উচিত হয়নি। সে তো বটেই, তবে অপমানের আপনি আর দেখলেন কি? সেই প্রম্পটার ব্যাটা এরপর যা বলেছিল তা শুনলে আপনি মুচ্চ যাবেন। সে মেয়েটাকে বলল, তুমি বসে বসে বিরিয়ানি খাও আর দিন দিন আরো হাতির মতো মোটা হও। হ্যাঁ, বিশ্বাস করুন আমি বলিনি, আমার মুখ দিয়ে বেরিয়েছে ঠিকই, কিন্তু এ আমার কথা বলে আমি বিশ্বাস করতে পারি না। কি হারালেন তা জানেন? হ্যাঁ, জীবনে এরকম সুযোগ কতবার আসে মশাই? রাজকন্যা গেল, রাজত্ব গেল, শুধু কি তাই, মাসে মাসে 5,000 টাকার নিশ্চিত আয়টাকেও ধরুন। এ বাজারে 5,000 টাকা তো ফেলনা নয়, অন্তত আমার অ্যাঙ্গেল থেকে। ক্ষয়ক্ষতি বড় কম হয়নি। তবে মাধ্যমিকে আমি ইংরেজিতে 82% পেয়েছিলাম জানেন। বটে, সে তো অনেক ইয়ং ম্যান পায়, কিন্তু হঠাৎ ইংরেজির নম্বর নিয়ে কথা উঠছে কেন? আমি বলছিলাম যে ইংরেজিতে আমি তেমন খারাপ নই। নম্বর তো সে কথাই বলছি ইয়ং ম্যান। তারপর ছাত্রী ওই ছাত্রছাত্রী ঠেঙে ইংরেজি জ্ঞান বেশ পোক্ত হয়েছে। আমার বেশিরভাগ ছাত্রছাত্রী ইংলিশ মিডিয়ামের। বুঝেছি, এবার এক স্টেপ এগোন।
হ্যাঁ, ইংরেজি মোটামুটি জানা সত্ত্বেও আমি সোহিনীর ওই কথাটা ঠিক বুঝতে পারিনি। কোন কথাটা মশাই? ওই যে বলল হানিমুন করতে ফ্লোরিডায় গিয়েছে, সঙ্গে আমিও গিয়েছি। এখানে এজ হার হাজব্যান্ড, এ কথাটার মানে কি দাঁড়াচ্ছে বলুন তো? স্বামী হয়ে না স্বামী সেজে? আহা, অত খুঁতখুঁতুনি থাকলে জীবনে সুখী হওয়া কঠিন হয়ে পড়বে মশাই। আরে না, আমাদের মতো মানুষ খুঁতখুঁতে মানে কি বলে, ব্যাপারটা আপনাকে মানে আসলে সত্যি কথা কি জানেন, ব্যাপারটা বুঝতে পারিনি বলেই জিজ্ঞেস করছিলাম। তা তো বটেই, কিন্তু আমাদের কথাটা হচ্ছিল বিরিয়ানি নিয়ে। সেই 1 প্লেট ধোঁয়া ওঠা সুগন্ধিযুক্ত বিরিয়ানিটার কি হলো? আগে বিরিয়ানি নিই বটে, তবে সেদিন জীবনে প্রথম আমি বিরিয়ানির মতো মানে বিরিয়ানির মাত্র 1 ফুট দূরত্বের মধ্যে পৌঁছে গিয়েছিলাম। হাত বাড়ালেই বিরিয়ানি, আর শুধু বিরিয়ানি কেন, ফুটখানেকের মধ্যে একজন রাজকন্যা রাজত্বও ছিল। তা তো বটেই ইয়ং ম্যান। নিজেকে আপনার এখন দেউলিয়া বলে মনে হচ্ছে না? হ্যাঁ, ঠিক বলেছেন, নিজেকে একটা সর্বহারাও লাগছে বটে। তবে কিনা ছেলেবেলা থেকে ওই ভাবটায় আমরা বেশ অভ্যস্ত হয়ে গিয়েছি তো। কথায় কথায় আমরা বিরিয়ানির কথাটা ভুলে যাচ্ছি না তো? না 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 না, কথাটা তো বিরিয়ানি নিয়েই। আমার ধারণা শুধু খিদে আর লোভ থাকলেই যে বিরিয়ানি উপভোগ করা যাবে তা বিশ্বাসযোগ্য নয় মোটেই। বটে? আমা, কি বললেন মশাই? কিরম একটা যেন আমার কি মনে হয় জানেন, বিরিয়ানি এনজয় করার জন্য না একটা সিচুয়েশান, একটা মনোভাব থাকা দরকার। ধরুন সেদিন যদি আমি সদ্য প্রেমে প্রত্যাখ্যাতা ক্রন্দনোন্মুখ মেয়েটির সামনে বসে গড় করে বিরিয়ানি খেতাম, তাহলে বিরিয়ানির সূক্ষ্ম স্বাদ, প্রচ্ছন্ন সব মিশ্র সুগন্ধ এসব কি টের পেতাম? বিশেষ করে মেয়েটা যখন ফোঁপাতে ইংরেজিতে বিলাপ করছে। বিলাপটা কি ইংরেজিতে করছিল? হ্যাঁ, তা তো বটেই, কিন্তু সে যাই বলুন, বিলাপের সত্যিই কোনো ভাষা নেই, ভাষার দরকারও পড়ে না। বিলাপ ইটসেলফ ইজ ভেরি পেনিট্রেটিং। তা খানিকটা বটে। তাই বিরিয়ানিটা আর খাওয়া হলো না। ওহো, বিরিয়ানি কি আপনার মরিচিকা হয়ে রয়ে গেল নাকি? তাই তো মনে হচ্ছে বটে। তবে জীবনে নানা রকম ম্যাজিকও তো ঘটে। যেমন ধরুন একদিন সন্ধেবেলা, মানে ওই বর্ষার সন্ধেবেলায় আপনার ইচ্ছে হলো, আচ্ছা এখন যদি হেমন্তর গলায় এমনও দিনে তারা বা কি যেন এমনও দিনে তারে বলা যায় গানটা শোনা যেত, আর ঠিক তখন হয়তো পাড়ার বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল থেকে সেই গানটা বেজে উঠল। ধরুন মশাই, আজকাল কি আর চান্স ফ্যাক্টরের উপর কেউ নির্ভর করে? মোবাইলে, ইউটিউবে পৃথিবীর লক্ষ লক্ষ গানের মধ্যে যেটা করে সার্চ করলেই শোনা যায়, জানেন? রাগ করলেন? হ্যাঁ, একটু বোকা কথা হয়ে গেল। ঠিকই তো আপনার হাতের কামড়ানো আপেলের ছাপ মারা মোবাইলটার কথা খেয়াল ছিল না। আমার অবশ্যই সেই সুবিধে নেই। কিন্তু আপনি কিছু একটা ম্যাজিকের কথা বলছিলেন, এবং সেটা বিরিয়ানি নিয়েই। হ্যাঁ, বিরিয়ানি নিয়েই। আসলে হলো কি, ওই ঘটনার 3 দিন পর সোহিনীর বাবা দোলগোবিন্দবাবু আমাকে ফোন করেন। আমি হ্যালো বলতেই ওনার গলাটা বোমার মতো ফেটে পড়ল। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার মেয়েকে রিফিউজ করেছ? আমি খুব বিস্মিত হয়ে বললাম, সে কি, এতে আপনি খুশি হননি? আমি তো ভেবেছিলাম আপনি খবরটা শুনে আমাকে অভিনন্দন জানাবেন। এই কথায় দোলগোবিন্দবাবু একটু হকচকিয়ে গিয়ে গলাটা কয়েক পর্দা নামিয়ে বললেন, খুশি যে হয়নি তা নয়, তবে আমার মেয়েকে চেনো না তো, যা চায় তা বরাবর পেয়ে এসেছে। বড় আদরের মেয়ে, ওর চোখের জল আমার সহ্য হয় না। বাহ, এই তো গল্পের মোড় ঘুরে গিয়েছে। তারপর ওই যে বলছি, আমি বললাম, তা কি করে হয় দোলগোবিন্দবাবু? সোহিনী সপ্তাহে মোবাইল পাল্টায়,
এক পোশাক দুবার পরে না, ওর 150 জোড়া জুতো আছে বলে শুনেছি। উনি বললেন, আহা, ওসব নিয়ে তুমি ভাবছো কেন? ওসব আমি সব সামলে দিতে রয়েছি। তাহলে তো কিল্লা ফতে হয়ে গেছে। তারপর কি হলো? আমি বললাম, দোলগোবিন্দবাবু, আমি যে সেদিন সোহিনীকে ভয়ঙ্কর অপমান করেছি, সেই অপমান তোর পক্ষে বলা সম্ভব নয়। উনি হাঁ করে বলে উঠলেন, হাতির মতো মোটা বলেছ তো, বেশ করেছো, বেশ করেছো, পুরুষ সিংহের মতো কথা বলেছ। তাতে কি হয়েছে জানো? আমার মেয়ে দুবেলা জিম করছে, যোগব্যায়াম করছে, সারাদিনে দই আর শশা ছাড়া কিছু খাচ্ছে না, রোজ 300 স্কিপিং, ভাবতে পারো। 1 মাসে 15-16 কেজি ওজন কমিয়ে ফেলেছে, আর কয়েকদিনের মধ্যেই ছিপছিপে হয়ে যাবে। তুমি যে কোনো দিন এসে একবার চুপি চুপি দেখে যাও, তোমার ধারণা পাল্টে যাবে। আমি খুব অবাক হয়ে বললাম, তার মানে দোলগোবিন্দবাবু, আপনি কি সোহিনীর এই বিবাহ প্রস্তাব সমর্থন করছেন? উনি খিঁচিয়ে উঠে বললেন, নইলে কি তোমার মতো একটা ভ্যাগাবন্ডের সঙ্গে খোঁজগল্প করবো বলে ফোন করেছি? আমার মেয়ে তো বলেই দিয়েছে তোমার সঙ্গে কুঁড়ে ঘরেও থাকতে সে রাজি। তোমার এলেম আছে হে, আমি তো ভেবে রেখেছি তোমাকে আমার প্ল্যানিং ডিভিশনের সিইও করে নেব। বাপরে, প্রথমেই এত? আপনি ভুলে যাচ্ছেন, আমাদের কথা হচ্ছিল বিরিয়ানি নিয়ে। তা তো বটেই, তা তো বটেই, আমাদের কথা হচ্ছে বিরিয়ানি নিয়ে। তা এই গল্পে বিরিয়ানিকে কোথায় প্রেস করবেন বলুন তো? বিয়ের সামনের অগ্রহায়ণে, বুঝলেন। বলেন কি, ডেটও হয়ে গিয়েছে? তবে আর বলছি কি, শুনছি বিয়েতে মোট 4 রকমের বিরিয়ানি হচ্ছে। তাই আপনার কাছে জানতে চেয়েছিলাম বিরিয়ানি জিনিসটা ঠিক কেমন। দাঁড়ান মশাই, দাঁড়ান, আপনি আমাকে বেশ পেঁচে ফেলে দিয়েছেন। এখন নতুন করে আবার আমাকে বিরিয়ানি নিয়ে ভাবতে হবে। হ হ হ হ হ। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।